তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটি রিয়াক্ট ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি দেখতে যাচ্ছি ওমরন ফায়ারের যে একটা নিউ ভিডিও আছে, মানে লোকাল বোর্ড ভার্সেস লাক্সারিয়াস বোর্ড। তো ওই ভিডিও আমরা দেখতে যাচ্ছি এন্ড ওই ভিডিওতে মানে ওই ভিডিও হচ্ছে ভ্লগ ভিডিও এন্ড দেখা যাক ওই ভ্লগ ভিডিও কিরকম বানাইছে এন্ড কোনটাতে কি সুবিধা আছে, মানে দামি বোর্ডে কি সুবিধা এন্ড যেটা কম দামি বোর্ড ওইটাতে কি অসুবিধা আছে। অবশ্যই আমরা ভিডিও দেখলে বুঝতে পারবো। তো চলো ভিডিও দেখি। আর তোমরা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আরো অনেক ভালো ভালো ভিডিও আসতে চলছে। তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও। তো চলো মেইন ভিডিওতে যাই। গাইস, আমরা আজকে উঠবো বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের নৌকাগুলোর ভিতর একটাতে এবং বাংলাদেশের সবচেয়ে উচ্চমানের নৌকাগুলোর ভিতর একটাতে, এবং দেখার চেষ্টা করব কোন নৌকাতে কেমন সুবিধা এবং কেমন অসুবিধা। তো গাইস, এটা তো আমরা ভিডিওর শুরুতেই বুঝতে পারতেছি যে নৌকা সবচেয়ে কম দামি সেটাতে অনেক বেশি সমস্যা হবে, অ্যান্ড যে নৌকা একটু উচ্চমানের সেটাতে সমস্যা নাই বললেই চলে। তো দেখা যাক ভিডিওর আগে আরো কি কি হয়, চলো দেখি। তো চলেন। বাংলাদেশের নিম্ন শ্রেণীর নৌকা বলতেই আমরা বুঝি ছোট ডিঙ্গি নৌকা বা মাছ ধরা। ভাই, এই নৌকাতে যদি আমাকে ফ্রিতে উঠতে দেওয়া হয় তারপরেও আমি উঠবো না। তোমাদের ভিতরে কে কে এই নৌকাতে ফ্রিতে যদি উঠতে দেওয়া হয়, কে কে উঠবা অবশ্যই কমেন্ট করো। অ্যান্ড নৌকার অবস্থা তোমরা দেখতেই পারতেছো, এই নৌকাতে একজন কেন, আমার মনে হয় না যে মানে কেউই উঠতে পারবে না এই নৌকাতে। আমার মনে হচ্ছে একটু পরে মাঝি যে আছে, যে লাঠি নিয়ে মানে বউঠানে দাঁড়িয়ে আছে, সেও একটু পরে ডুবে যাবে। নৌকা যেটাতে চড়তে আমাদের কোনো টাকাই লাগে নাই, বলতে পারেন আমরা চড়ছি একদম মাগনা। আর অবশ্যই এই টাইপের নৌকায় একটা মাঝি থাকে। যেহেতু নৌকাটা আমরা একদম মাগনা পাইছিলাম, তো নৌকার কন্ডিশন তেমন একটা ভালো ছিল না। নৌকায় মানুষের ক্যাপাবিলিটি ছিল 4 জনের উইথ মাঝি, বাট 4 জন ওঠার পর একটা জিনিস। ভাই, এই নৌকাতে 4 জন ওঠার আরে ইংলিশ বাদ দিই। মানে এই নৌকাতে 4 জন উঠতে পারবে, এটা ভাই আমি ইমাজিন পর্যন্ত করিনি ভাই। রিয়েলাইজ করি যে এই নৌকা 4 জন নিয়ে সার্ভাইভ করতে পারবো না, তো একজনটা আমরা পারেই রেখে যাই এবং তারপরেই আমাদের মাঝি আমাদের নৌকাটা চালাতে সক্ষম হয়। এই ধরনের নৌকায় কোনো ছাদ থাকে না, যার ফলে রোদ মাথার উপর আইসা বলে নৌকাটা ছিল বেশ ভাঙাচোরা আর পুরানো, দেখে মনে হইতেছিল অনেকদিন কেউ এই নৌকাটা ব্যবহার করে নাই। অবশ্য নৌকায় বেশ কয়েক জায়গায় ভাঙাও ছিল। ভাই, আমার মনে হয় না যে অনেক দিন, আমার মনে হচ্ছে অনেক বছর ধরে কেউ এই নৌকাতে হাত পর্যন্ত দেয়নি। কারণ নৌকার অবস্থা এত বেশি খারাপ, মানে দেখতেই পারতেছো যে ফেটে গেছে, পানি পড়তেছে, আরো তো অনেক সমস্যা আছে এই নৌকাতে। পানিও ঢুকতেছিল, একটু একটু করে পানি ঢুকতে ঢুকতে একটা সময় মোটামুটি পানির বন্যা বয়ে যায়। অবশ্য আমি নৌকায় ওঠার পর আমার পায়ের পাড়ায় মাচাঙের বেশ কয়েকটা অংশ ভাঙা যায়। নৌকালা দেখলে আমার খবর আছে। প্রকৃতি সুন্দর হওয়ার কারণে নৌকার রাইডটা অতটাও খারাপ লাগতেছিল না, পানির মাঝখান দিয়ে যাইতেছিলাম। তো গাইস, পরিবেশটা কিন্তু অনেক বেশ সুন্দর। মানে আমরা যারা নদীতে নৌকা নিয়ে ঘুরি, আমাদের কিন্তু ভালোই লাগে। আমি নদীকে ভয় পাই, মানে মেইন কথা আমি পানিকে ভয় পাই। এই কারণে আমি নৌকা কিংবা কোনো জিনিসেই বেশি উঠি না। মানে ছোটবেলায় উঠছিলাম অনেকবার নৌকাতে, বাট বড় হওয়ার পর থেকে আমি উঠিনি। অ্যান্ড আমি উঠতেও চাই না। নৌকার কোনো ইঞ্জিন ছিল না, যার জন্য নৌকার স্পিড অনেক কম। একটা সময় মাঝির উপর ভরসা করে না থাইকা নৌকাটা আমরাও চালানো শুরু করলাম। মজার বিষয় হলো নৌকাতে কোনো বৈঠাও ছিল না। প্রায় অনেকক্ষণ নৌকা রাইড করার পর আমরা মোটামুটি ক্লান্ত। এই সিন দেখার পর আমি মনে করছি যে ওমর অন ফায়ার হয়তো ডুবে গেছে, মানে যেহেতু সাঁতার কাটছে। ও হ্যাঁ, সাঁতার কাটার কথা মনে পড়ছে। ওমর অন ফায়ার একটা ইন্টারভিউ কিংবা একটা ভিডিওতে বলছিল যে ওমর অন ফায়ার সাঁতার পারে না। সে এখন সাঁতার পারে কি না সেটা তো জানি না, বাট তখন সে বলছিল যে সাঁতার পারে না। অ্যান্ড ওমর অন ফায়ার যদি এখন পর্যন্ত সাঁতার না পারে তাহলে একটু রিস্ক আছে, কারণ নৌকার অবস্থা তো তোমরা দেখলাই, যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে। অ্যান্ড ওমর অন ফায়ার যদি সাঁতার না পারে তাহলে একটু রিস্ক হইতে পারে, একটু না অনেক রিস্ক। তো এমন একটা জায়গায় আসলাম যেটা হলো মৎস্য খামার, যে জায়গায় মাছ ধরা নিষেধ। কিন্তু পরে বুঝতে পারলাম এই জায়গায় মাছ ধরা নিষেধ থাকলেও পোলাপান এই জায়গায় মাছই ধরতেছিল। আর নৌকাটা এতই দুর্বল ছিল যে আশপাশ দিয়ে যদি কোনো বড় ট্রলার যাইতো তাইলে বেশ নাচানাচি শুরু করতো, লাইক ঝাঁকানাকা 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 দেহ দোলানা। আর বিলের একটা প্রান্তে যে আমরা দেখলাম সেই টাইটানিক, যেটা বহু আগে ডুবে গেছিল কিন্তু রিসেন্টলি ভাইসা উঠছে। গরম এতই বেশি ছিল যে আমার পায়ের ঘাম মাথায় পড়তেছিল। তো মাঝির পাশাপাশি আমিও হাত মারতে শুরু করলাম। আমি জানি না এই নৌকা যদি এখন ডুবে যায় তাহলে ওমর অন ফায়ার কি করবে। তোমাদের কি মনে হয় মানে এই নৌকা যদি ডুবে যায় তাহলে ওমর অন ফায়ার কি করবে? অবশ্যই গরমের দোচন সহ্য করতে না পাইরা মাঝিরে রাইখা নৌকা নিয়ে আমি রওনা দিলাম বাংলাদেশের উন্নত মানের নৌকাগুলোর ভিতর একটাতে চড়তে। উন্নত মানের নৌকাগুলোর ভিতর একটাতে চড়তে আমাদের যেতে হয়েছিল ছাড়ে। টাঙ্গুয়ার হাওর। এই নৌকাটা দেখে আমার একটু ফিল আসতেছে যে এই নৌকাতে অসুবিধা নাই বললেই চলে, অ্যান্ড অনেকগুলো উপকার হয়তো পাবে, কারণ এই নৌকা অনেক বেশি দামি দেখে মনে হচ্ছে। অ্যান্ড অনেকগুলো এই জায়গাতে
ফ্যাসিলিটি থাকতে পারে। তো চলো দেখি। কারণ এখানেই বাংলাদেশের সব থেকে উন্নত মানের ভাসমান নৌকাগুলো পাওয়া যায়, যাদেরকে লাক্সারিয়াস হাউস বোটও বলে। হাউস বোট বলার কারণ হলো আপনাদের বাড়িতে যা যা আসে এই নৌকায় ঠিক আপনারা তাতাই পাবেন। এই নৌকায় ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাই বিশাল এক লবি, আর যেখানে অনেক মানুষজন ছিল। তুমি ঠিক দাও কেন? লবির ডেকোরেশন আর ডিজাইনিং এমন ছিল যেটা আমাদের বাড়িতেও থাকে না, আর পুরা নৌকাটাই ছিল ওয়েল ডেকোরেটেড। আর এই বোটের ভিতর আমরা আমাদের একটা রুমও পাই, যেটা ছিল বেশ সাজানো গোছানো, বলতে পারেন অনেক। গাইস রুমটা কিন্তু ভালোই আছে, মানে লিস্ট আমার রুমের থেকে তো 1000 গুণ ভালো। কারণ আমার রুমের যদি আমি একটা ছবি দেই, তোমাদের ভিতর যতজন আছো সবাই আনসাবস্ক্রাইব করে দেবে। কারণ তোমরা ভাববে যে কাকে সাবস্ক্রাইব করছে আমরা, ভাই এ মানুষ নাকি অন্য কিছু। তো যাই হোক চলো আগে দেখি। সুন্দর। আর এই রুমের ভিতর একটা এসি ছিল যেটা মাঝে মাঝেই চলতো, আর এসির পাশাপাশি একটা ফ্যান যেটা সব সময় চলতো। আর ছিল বেশ অনেকগুলা সুইচ, কিন্তু ওইটার ভিতর একটা সুইচই কাজের ছিল, যেটা আমি টিপতাছি। টিপাটিপি করতে আমার ভালোই লাগে। আমাদের এই জায়গাতে আরো একটা ডার্ক মেমরি দিছে, মানে টিপাটিপি করতে ভালোই লাগে। এখন কোন জিনিস টিপাটিপির কথা বলা হচ্ছে এটা তোমরা হয়তো বুঝেই গেছো, লেজেন্ড যারা আছে তারা হয়তো বুঝেই গেছো। জন্য পর্যাপ্ত পরিমাণ বালিশ ছিল, আর ছিল সুন্দর নরম তুলতুলা বিছানার ব্যবস্থা, এবং বাইরের ভিউ দেখার জন্য ছিল একটা জানলা আর একটা বেলকনি। অ্যাটাচ ওয়াশরুমও ছিল, ওয়াশরুমটাও কম খারাপ না। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও যেটা সবচেয়ে বেশি ময়লা ছিল ওইটা হলো এই ওয়াশরুমের আয়না। ভাই আয়নাটা খুব বেশি খারাপ বললেও হবে না, মানে ভালোই আছে। আমার বাড়ির আয়নাটা এই ওয়াশরুমের সব থেকে অপ্রয়োজনীয় জিনিস মনে হয়েছে আমার কাছে এই পেন্টিংটা। ভাই আঁকতে আঁকতে কি এই পেন্টিং এর দিকে আসলে ওমরান ভাইয়ের সাথে আমি যাতে একমত আছি। এই পেন্টিং দেখবে কে ভাই? দেখার জন্য এত কিছু আছে, মানে জানলা দিয়ে আমরা চাইলে পানিও দেখতে পারবো, আমরা পরিবেশ দেখতে পারবো, বাট এই ছবি কে দেখবে এই জায়গাতে? দেখাইবো। ওয়াশরুমে একটা ঝর্ণাও ছিল, যেটা দিয়া পানি বের হয় না। তবে ভাই ঝর্ণা দিয়ে যেহেতু পানি বের হয় না, তাহলে ঝর্ণাটা দিয়ে লাভ কি ভাই? এটাই তো আমি বুঝি না। যে কলটা ছিল, কলটা দিয়া মোটামুটি আকারে ভালোই পানি বের হয়, কম খারাপ না। আর এত সুন্দর তুলতুলা বিছনা দেখা আমার ঘুমাইতে মন চাইতেছিল, তো আমি একটু ঘুমাই নেই। ও একটা খেতাও দিছিল, যেটা গায়ে দিয়ে নিলেই ভালো হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, নামাজ পড়ার জন্য তারা একটা জায়নামাজও দিছিল। এন্ড এই জিনিসটা আমার ভালো লাগছে, তোমাদের ভিতরে যারা নামাজ পড়ো এন্ড মানে তোমাদের ভিতরে যারা নামাজ পড়ো না, মানে যারা এই নৌকাতে যায়, অনেকেই বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলমান। তো তাদের জন্য নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ দিয়েছে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। এন্ড এই জায়নামাজ অনেক জায়গাতেই দেওয়া উচিত। এবং সবার প্রয়োজনীয় চার্জিং পোর্ট, যেটা অলরেডি আমি আমার মোবাইলটা চার্জে লাগিয়ে রাখছি। আর রুমের ভিতরে একটা মিরর ছিল, যেটাতে ময়লার জন্য আমার চেহারা দেখা যাইতেছিল না। আর এই বোটে কিন্তু আমরা 5 বেলার খাবার পাবো। আর ভাই রে ভাই 5 বেলার খাবার, 3 বেলা খাবারে আমার তার বেশি হয়ে যায়। তোমাদের ভিতরে কে কয় বেলা খাবার খাও অবশ্যই কমেন্ট করো। 3 বেলা, 2 বেলা, 5 বেলা নাকি মানে যত বেলায় খাও অবশ্যই কমেন্ট করবা। বেশ কয়েকবারের নাস্তা তো অলরেডি আমার নাস্তা চলে আসছে, এবং বোটের খাবারের কোয়ালিটিও ভালো, বলতে পারেন সেই স্বাদ। আর এই হাউস বোট গুলার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই বোট গুলার ছাদ, আর ছাদে যাওয়ার জন্য যৌথ একটা সিঁড়িও ছিল। আর ছাদে হ্যাঁ, আমি যখন এই নৌকার ছবি যখন ১ম দিয়েছিল অমরন মানে ভিডিওর ভিতরে যখন নৌকাকে ১ম বারের মতো দেখানো হয়েছিল, তখন আমার ছাদটা অনেক বেশি ভালো লাগছে। একদম মানে কি বলে ওইটাকে? মানে দেখে ভালো লাগে। পরিবেশটা ভালো অ্যান্ড ছাদের উপরে অনেকগুলো গাছ দিয়ে দেওয়া হইছে। এইটা দেখতে সুন্দর লাগতেছে। অ্যান্ড মেঝেতে কার্পেট পাড়া হইছে, ঘাসের মতো দেখতে লাগতেছে। এইটাও জোস। মেইন কথা হচ্ছে পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। মানুষ যে যার মতো প্রকৃতি দেখে সময় কাটাইতেছে। আর এই বোটের মানুষের ক্যাপাসিটি আই থিঙ্ক 20 থেকে 22 জনের, এর বেশি হইতে পারে বা কম হইতে পারে, আমি ঠিক জানি না। আর বলতে পারেন পুরো বোটটাই ভরা ছিল ফ্যামিলি ফ্রেন্ডস, যে যার মতো যারা নিয়ে পারছে তারা নিয়ে আসছে। আর এই বোটের ছাদে আরাম করার জন্য বেঞ্চ সহ বেডের ব্যবস্থাও ছিল, কিন্তু কেন জানি এগুলোতে মানুষ জামা কাপড়ই নাড়ছে। জামা কাপড় পর্যন্ত তো ঠিকই ছিল, তাই বইলা এইটা কি জাঙ্গিয়া? ভাই মানুষ যারা কত কিছু নেড়ে দেয়। মানে তোমরা যারা গেছো তারা তো অবশ্যই জানোই যে ওই জায়গাতে কি করে মানুষ। তো এই বোট দেখে আমার একটু মানে ভালোই ফিল আসতেছে। বাট অন্য বোট যেগুলো আছে, যেগুলো একটু কম দামি, সেইগুলো তার যা হয় সেইগুলা বলাও যাবে না। এই নৌকাতে সেফটির ব্যবস্থাও ভালোই ছিল, মানে টিউব, টায়ার, লাইফ জ্যাকেট। কোনো দুর্ঘটনা ঘটলে আপনি এগুলা দিয়ে সেভ হইতে পারবেন। আর এই বোটের ছাদটাও আমাদের বাড়ির ছাদের মতো গাছপালা ফুল দ্বারা বাগানের মতো সাজানো, কিন্তু ভাই কেন জানি এই জায়গায় মানুষ জামা কাপড় শুকা দিছিল। আর এই বোটে ছিল একজন ক্যাপ্টেন, যিনি একদম ভাবসাব নিয়ে বোটটা চালাইতেছিল, দেখতে জোস লাগতেছিল। আর এটাতে একটা দোলনাও ছিল, যেটাতে ঝুলতে খারাপ লাগতেছিল না, কিন্তু ভয় লাগতেছিল যে কোন জানি ছিঁড়ে পড়ে যায়। এছাড়াও এই বোটে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি বিনোদনের জন্য ছিল গানের ব্যবস্থা। তো গাইজ আমি একবার গেছিলাম এরকম একটা বোর্ডে, মানে এত দামি বোর্ড না, একটু কম দামি বোর্ডেই। মানে এই জায়গাতে অনেকে কি করে, মানে গিটার এনে গান বাজায়।
অ্যান্ড ওই গান শুনতে অনেক ভালো লাগে। কারণ এরকম একটা পরিবেশ অ্যান্ড ন্যাচারালি গান হচ্ছে মানে নিজেরাই গিটার বাজাচ্ছে, নিজেরাই গান বলতেছে অ্যান্ড সাথে আমরাও মাঝে মধ্যে সুর দিচ্ছিলাম। মানে ফিলটাই অন্যরকম। তোমরা যারা গেছো তারা তো জানোই। অ্যান্ড যারা যাওনি, আমি চাই তোমরা জীবনে একবার হইলেও এই ফিলিংসটা মানে ফিলিংসটা নাও। কারণ এই ফিল অনেক ভালো। ভাইয়ের ভয়েসটা কিন্তু ভালোই লাগতেছে। মানে যে গান বলতেছে তার ভয়েসটা একটু ভালোই লাগতেছে আমার কাছে। তো তোমাদের ভিতরে কে এই ভাইকে ১০ এর ভিতরে কত দিবা? অবশ্যই কমেন্ট করে রেটিং দিয়ে দিও। আমি দিব এই ভাইকে ১০ এর ভিতরে ১০ এর ভিতরে 9.5। আর ছেলেটা গানটাও গাইছে অনেক জোস। আর এত কিছুর সাথে এই বোটে আমাদের পার পার্সন খরচ পড়ছে ৬,০০০ টাকার উপরে। আমি জানি ভাই ৬,০০০ টাকা। মানে ঠিকই আছে একদিক দিয়ে। অনেকজন মিলে গেছে অ্যান্ড মানে বন্ধুটাও তো দেখলাম ওমর ভাইয়েরা ৩ জন নাকি ৪ জন ছিল। অ্যান্ড ওইটাতে খাবারের ব্যবস্থা আছে ফ্রিতে অ্যান্ড ভালো একটা পরিবেশ। মানে মেইন কথা হচ্ছে টাকা উসুল হয়ে যাবে। না এটা ওয়ার্থ ইট নাকি না। আসলে কিছু জিনিস টাকা দিয়ে বিবেচনা করা যায় না। আমি ২ ধরনের নৌকারই মজা নিচ্ছি, এখন আপনাদের পালা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো গাইস, আমি আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগছে, কারণ এই ভিডিওতে ছিল ওমর অন ফায়ার অ্যান্ড ওমর অন ফায়ারের যে ভিডিওতে ভয়েস থাকে সেই ভিডিও অনেক বেশি হিট হয়ে যায়। অ্যান্ড এই ভিডিওতে তো ওমর অন ফায়ার ফুলই ছিল, মানে তার ফেস ছিল, তার ভয়েস ছিল, মানে সেও ছিল, মানে পুরো এই ভিডিওটা আমি দিব 10-এ 10। অ্যান্ড এই ভিডিওর যে ক্যামেরা কোয়ালিটি, মানে এই ভিডিওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাও অনেক বেশি হাই ছিল, এই জন্য দেখে মজা পাইছি। অ্যান্ড এডিটিংও ভালো ছিল। অ্যান্ড যে শর্টগুলো নিছে ওই শর্টকে যে কি বলে, সিনেম্যাটিক শট, ওইটাও আমার ভালো লাগছে। অ্যান্ড তোমাদের ভিতরে যারা ওমর অন ফায়ারের ফ্যান আছো অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আরো অনেক ভালো ভিডিও আসতে চলছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো আজকের জন্য শুধু এতটুকুই। তো দেখো আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ দ্য এন্ড।